তারে না হেরিলে প্রাণ যায়। সেন মশাই। ভ্রমর নয়ন কমল আনন নব জল ধর কায়, সখী নব জল ধর কায়। হরিচন্দন মুনিমণ্ডন কনকাম্বর ধর, হিয়া ঢর ঢর অমিয় সাগর নাগর নটবর, সখী নাগর নটবর তারে না হেরিলে। সেরেস্তায় একা একা সেন মশাই গুনগুন করছিলেন। পাশের ছোট একটা প্রকোষ্ঠে কতকটা চুরি করে রাজা প্রমথেশচন্দ্র পদটা শুনে নিলেন। নিশ্চয়ই সেন মশাই সদ্য রচনা করেছেন। বাহ, শ্রীকৃষ্ণের মুখকমলে যেন ভ্রমর বসেছে, তার নয়ন যুগলই সেই ভ্রমর। গানের সুরটা এখনো টলমল করছে। সেন মশাই বিভিন্ন রকম করে দেখছেন। কনকাম্বর ধর, হিয়া ঢর ঢর অমিয় সাগর নাগর নটবর, সখী নাগর নটবর। তার সমস্ত রচনায় নট শব্দটা থাকে, এটাই তার মুদ্রা। কি মনোরম তার গান! কিন্তু কাউকে দেখা মাত্র তিনি গান থামিয়ে দেন। লজ্জায় তাঁর মুখ রক্তবর্ণ ধারণ করে। এহেন মানুষটি আবার দোর্দণ্ড প্রতাপ নায়েব মশাই। চুন্নির জলার ঠ্যাঙারেরাও একে সমঝে চলে। প্রমথেশ এই বৈপরীত্যের কোনো অর্থ খুঁজে পান না। এই মানুষটি একটি রত্ন বিশেষ। প্রমথেশ একে একরকম কুড়িয়েই পেয়েছিলেন কলকাতা শহরে কয়েক বছর আগে। তিনি গিয়েছিলেন তার এক বন্ধুর গৃহে। কীর্তন শোনার নিমন্ত্রণ ছিল। এক অন্ধ কীর্তনিয়া সেই সময় খুব নাম করেছিলেন, পদ্মলোচন ঠাকুর। ঠাকুর মশাই সেদিন পালা কীর্তন গাইছিলেন না, ছোট ছোট সুললিত পদ গেয়ে শোনাচ্ছিলেন আর ব্যাখ্যা করছিলেন। তাদের মধ্যে একটি পদ হল: শুনো সুন্দর শ্যাম ব্রজবিহারী, হৃদি মন্দিরে রাখি তোমারে হেরি। শুনো সুন্দর শ্যাম ব্রজবিহারী, হৃদি মন্দিরে রাখি তোমারে হেরি। সুন্দর শ্যাম ব্রজবিহারী, হৃদি মন্দিরে রাখি। ঠাকুর মশাই পদকর্তার নাম বললেন শ্রী গোবিন্দ দাস কবিরাজ। এই পদটি শ্রী গোবিন্দ দাস কবিরাজের। সঙ্গে সঙ্গে প্রমথেশের পাশে বসে থাকা একজন মধ্যবয়স্ক ব্যক্তি আপত্তির ভঙ্গিতে মাথা নাড়লেন। তিনি এতক্ষণ বড় তন্ময় হয়ে কীর্তন শুনছিলেন। তার তন্ময়তা, রোমাঞ্চ, পুলক এসব দেখে প্রমথেশ কিছুটা কৌতূহলী হয়ে উঠেছিলেন। তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, আপনার পদটা ভালো লাগে নাই? উত্তরে সেই ব্যক্তি বললেন, সে কথা নয়, এ অতিশয় মিষ্ট পদ, কিন্তু পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ নন, গোবিন্দ দাস চক্রবর্তী। আসর শেষে প্রমথেশ কীর্তনপ্রেমী মানুষটির সাথে যেচে আলাপ করে। তার নাম হরিপ্রসাদ সেন, আদি নিবাস বারাসতের দক্ষিণ পল্লীতে। তার পরিবার পরিজন কেউ নেই। বিবাহ করেছিলেন, কিন্তু প্রথম সন্তানের জন্মের সময় মা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়। ইদানিং তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেরেস্তায় কাজ করেন, কিন্তু সে কাজ
তার আর ভালো লাগছে না। কলকাতা শহরই তার ভালো লাগছে না, অথচ মন মতো কাজও পাচ্ছেন না। প্রমথেশ তাকে নিজের পরিচয় দিয়ে বিদ্যানগরে আসার আমন্ত্রণ জানান। আসলে জমিদারির কাজ প্রমথেশ তেমন বুঝতেন না, এখনো ভালো বোঝেন না। তার প্রয়োজন ছিল একজন অভিজ্ঞ নায়েবের। তার মনে হয়েছিল সেনমশাই এই কাজ খুব ভালো পারবেন। তিনি সুপণ্ডিত, বিনয়ী, রুচিবান। তাঁর ঈষৎ বিষণ্ণ চোখ দুটিতে বুদ্ধির প্রবাহ। প্রমথেশের সাথে পরিচয় হওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যে সেনমশাই বিদ্যানগর রাজবাড়িতে নায়েবের চাকরি গ্রহণ করেন। তিনি না থাকলে জমিদারির কাজকর্ম এত সুষ্ঠুভাবে চলতে পারত না। তিনি আছেন বলেই প্রমথেশ নিশ্চিন্তে গান শুনতে পারেন, বিদ্যা চর্চা করতে পারেন। শুধু এটুকু বললে কম বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের কল্যাণে প্রমথেশের জমিদারি একবার প্রায় নিলাম হওয়ার জোগাড় হয়েছিল। সেনমশাই রক্ষা করেছেন। অতিবৃষ্টির কারণে সেবার এতদঞ্চলে খরিফ শস্যের বিশেষ ক্ষতি হয়, বিশেষ করে প্রচুর ধান্য নষ্ট হয়। প্রজারা কয়েক মাস খাজনা দিতে পারেনি। রাজকোষে সঞ্চিত অর্থও তেমন ছিল না। প্রমথেশচন্দ্র অত্যাচারী জমিদার ছিলেন না। তিনি বহু কষ্টে রাজস্বের কয়েকটি কিস্তি প্রদান করেন। ফলে তাঁর রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। তখন সেনমশাইয়ের প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় কোষ পূরণ করা। তিনি লক্ষ্য করে দেখেছিলেন প্রজারা রাজস্ব বৃদ্ধি খুশি মনে মেনে নেয় না, অথচ আবওয়াব দিতে তাদের তেমন আপত্তি নেই। আসলে রাজাকে সম্মানী দেওয়ার অভ্যাস এদেশের মানুষের প্রাচীন কাল থেকে আছে, কিন্তু কোম্পানি আবওয়াব সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও কর বৃদ্ধিতে কোনো বাধা নিষেধ নেই। এমতাবস্থায় তিনি একটি বিচিত্র উপায় অবলম্বন করলেন। একটি সভা ডেকে তিনি বিদ্যানগরের মানুষকে বললেন, বিমুক্তেশ্বর মন্দির আর চণ্ডী মণ্ডপের জীর্ণোদ্ধার করতে হবে, অর্থ প্রয়োজন। প্রজারা এই কাজে স্বতঃস্ফূর্তভাবে দান করে। তারপর তিনি কিছুটা নিয়ম বহির্ভূতভাবে বিদ্যানগরের সম্পন্ন গৃহস্থদের গৃহে দর্শন দেওয়া শুরু করেন। একা নয়, মহারাজ প্রমথেশচন্দ্রকে সঙ্গে নিয়ে। তাঁরা বিদ্যানগর রাজকে নিরাশ করেনি। সংগৃহীত অর্থের অতি অল্পই ব্যয় করা হয়েছিল জীর্ণোদ্ধারের জন্য, বাকিটা রাজকোষে জমেছিল। এই আয় ব্যয়ের সবটাই পাকা খাতায় তোলা হয়েছিল। আসলে কিন্তু সেই সময় পাকা খাতার হিসাবের বাইরেও অনেক অর্থ এসেছিল। অবশ্য সেই অতিরিক্ত অর্থ সংগ্রহ করার জন্য সেনমশাইকে বেশ কয়েকবার গোপনে চূর্ণির জলায় যেতে হয়েছিল। এক দুবার প্রমথেশচন্দ্র ছিলেন তার সাথে। সে কথা আর কেউ জানে না, শুধুমাত্র ছলিমুল্লা সর্দার জানে। সে নইলে কে আর তাদের পথ দেখাবে? যাই হোক, এখন তেমন অর্থ কষ্ট নেই। প্রমথেশ কাছারি বাড়িতে কমই আসেন। আজ এসেছেন প্রায় দিন 10 পর। ভাগ্য বলে আজই সেনমশাই নতুন একটি পদ রচনা করেছেন। তাঁর মুখে তার নবরচিত পদ শুনতে প্রমথেশের বড় ভালো লাগে। তার গুনগুন থামার পর প্রমথেশ একটা গলা খাকারি দিয়ে সেরেস্তায় প্রবেশ করলেন। সেনমশাই তাকে বিনীতভাবে বসতে বললেন। এই সেরেস্তায় মূল কাজটা সেনমশাই করে থাকেন। রাজা প্রমথেশচন্দ্রের জমিদারি তেমন বিরাট তো নয়। কতটুকুই বা খাজনা আদায় হয়। সেরেস্তায় আরেকটি মাত্র ছেলে কাজ করে, হেরম্বচন্দ্র। রাজা প্রমথেশচন্দ্র সেনমশাইয়ের সাথে শাক্তপদ বিষয়ে আলাপ করছেন। এমন সময় হেরম্ব এসে বলল, আগে রাজামশাই, লঙ্কাবাড়ির সত্য ঠাকুর আপনার দর্শন প্রার্থী। প্রমথেশ ব্যস্তভাবে বললেন, নে আয়, নে আয়।
কানে কি প্রতিজ্ঞা করাতে হয়? সে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সত্যনারায়ণ সেরেস্তা ঘরে প্রবেশ করলেন। প্রমথেশ হাত জোর করে বললেন, সুস্বাগতম সত্যদাদা, আসন গ্রহণ করুন। সত্যনারায়ণ যেন জোর করে একটু হাসলেন, বললেন, শুভমস্তু রাজন। প্রমথেশ জিজ্ঞেস করলেন, দাদা, আপনারে কিঞ্চিত উদ্বিগ্ন মনে হচ্ছে, সব কুশল তো? সত্যনারায়ণ বললেন, এক প্রকার কুশল। আপনারা কি বিষয়ে আলাপ করছিলেন? বোধ হলো সেনমশাই গান শোনাচ্ছিলেন। প্রমথেশ বললেন, সেনমশাই আর একজন সেনমশাইয়ের একটি পদ গাইছিলেন, মামা বলে আর ডাকব না। যেমন দিব্য সুর, তেমন গভীর বাণী। আপনি কি শ্রী রামপ্রসাদ সেনের পদাবলী বিষয়ে অবগত আছেন? সত্যনারায়ণ বললেন, কবিরঞ্জন রামপ্রসাদ সেনের নাম কে না জানে, কিন্তু আমি তার রচিত পদ ইতঃপূর্বে শুনি নাই। সেনমশাই যদি দয়া করে শোনান। সেনমশাই ভারী লজ্জিত হলেন। তিনি যেমন মাথা নিচু করে বসেছিলেন, কিছুক্ষণ তেমনই বসে রইলেন। তারপর মন্দ মধুর অথচ গম্ভীর স্বরে পদটা গাওয়া শুরু করলেন। মামা বলে আর ডাকব না, বলে আর ডাকব না আমায়। সত্যনারায়ণ চোখ বন্ধ করে শুনলেন। তাঁর অশ্রুপাত শুরু হলো। গান শেষ হওয়ার পর তিনি শান্তভাবে বললেন, রাজন, আমি একটি কথা আপনার চরণে নিবেদন করতে চাই। আপনি যথার্থই বলেছেন, আমি কয়েক দিবস যাবৎ কতঞ্চিত উদ্বিগ্ন আছি। এই পদটি শ্রবণ করে শান্তি পেলেন। প্রমথেশ বললেন, তো দাদা, আপনি দয়া করে আমায় রাজ সম্বোধন করবেন না। আমি আপনার শিষ্যবৎ, সন্তানবৎ। বলুন আপনার উদ্বেগের হেতু। সত্যনারায়ণ একটু বিবর্ণ হয়ে গেলেন। স্পষ্ট বোঝা যাচ্ছে তার উদ্বেগের হেতুটি সামান্য নয়। তিনি কিছুটা দ্বিধাভরে বললেন, আপনি বোধ করি অবগত আছেন, চুন্নির জলায় কয়েকজন দস্যুর দৌরাত্ম্য আছে। আমি সম্প্রতি জানতে পেয়েছি তাদের একটি বসতিও সেখানে আছে, জলার গভীরে। আমি কার্তিক অমাবস্যার রাতে সেই বসতি সচক্ষে দর্শন করেছি। বনশঙ্করী মন্দিরের যে জনশ্রুতি আছে, সেটিও যথার্থই বটে। অতি অপরূপ এক প্রাচীন মন্দির সেই স্থানে আছে, কিন্তু তার গর্ভে দস্যুরা এক ভীমা ভয়ঙ্করী দেবী মূর্তি স্থাপন করেছে। একটু আশ্চর্য হয়ে সত্যনারায়ণ লক্ষ্য করলেন, তার কথা শুনে প্রমথেশ সামান্য অস্বস্তিতে পড়লেন। তিনি বিস্মিত হলেন না। তিনি কিছুক্ষণ এই কথা ও কথা বলার পর বললেন, আমিও শুনেছি কয়েকজন দস্যু আছে বটে চুন্নির জলায়, কিন্তু আপনার এতখানি উদ্বেগের হেতু কি? সত্যনারায়ণ বললেন, সেই দেবালয়ে তারা নরবলি দেয়। রাজন, দীপান্বিতা কালী পূজার রাত্রে। তার কণ্ঠস্বর কিছুটা কম্পিত হলো, চোখে জল এলো। তবু আত্মসম্বরণ করে তিনি বললেন, সেই রাতে তারা একটি বালককে বলি দিয়েছে দেবীর সম্মুখে। অন্তকাল পর্যন্ত শিশুটির মুখে একটি স্মিত হাস্য লেগেছিল। সে কথা শুনে প্রমথেশ তার উদ্বেগ গোপন করতে পারলেন না। প্রশ্ন করলেন, সেই বলিদান আপনি দেখেছেন? সত্যনারায়ণ বললেন, চোখে দেখি নাই। আমি তখন হৃত চৈতন্য হয়ে পড়েছিলাম। সেই অবস্থায় দস্যুরা বাঁশের ঝাপানে আমারে বহন করে নিয়ে এসেছে পূর্ণা তীর পর্যন্ত। তারপরের পথ এসেছি অশ্বপৃষ্ঠে। সে তাদেরই অশ্ব। অরুণোদয়ের পূর্বেই সেই অশ্ব আমারে গৃহে পৌঁছে দেয়। আমি
এক সপ্তাহকাল জ্বরে অচৈতন্য প্রায় ছিলেন। শিশুটির মুখ আমার ভগিনী কন্যার মতো। আমি কিছুতেই বিস্তৃত হতে পারছি না। তিনি দুই হাতে চোখ ঢাকলেন। তার হাত দুটি মৃদু মৃদু কম্পিত হচ্ছে। পূর্ণবয়স্ক পুরুষের ক্রন্দন সাধারণত অতি উদ্দৃশ্যের অবতারণা করে, কিন্তু এই বিষয়টি ভিন্ন। প্রমথেশ একবার আর চোখে সেনমশাইয়ের দিকে চেয়ে দেখলেন তিনি নিশ্চিন্তে গণনার কাজ করছেন। মনে হচ্ছে কিছুই শুনতে পাননি। প্রমথেশ মনে মনে হাসলেন। এই নিষ্ঠুর কূটনীতিজ্ঞই কি এইমাত্র অতি কোমল একটি পদ রচনা করলেন? বৃষভানুপুরের কয়েকজন গোপবধূর জন্য এর বুকে কত মায়া, নবনীত প্রিয় একটি বালকের জন্য এর হৃদয়ে কত বাৎসল্য। অথচ কিমাশ্চর্য মাতঃপরম। প্রমথেশ সত্যনারায়ণকে কিছুক্ষণ অশ্রুপাত করতে দিলেন। তারপর বললেন, শান্ত হন দাদা। আপনি আপনি সেখানে পৌঁছলেন কিভাবে? পথের সন্ধান কি দিতে পারবেন? সত্যনারায়ণ বললেন, আপনি কি খুড়োমশাইয়ের দামোদরকে দেখেছেন? দুটি শাখটক বৃক্ষের মধ্যে দণ্ডায়মান একটি অজ্ঞাত কুলশীল খর্বকায় বৃক্ষ। ওই দামোদর পার করার পর তারা আমার চক্ষু দুটি বন্ধন করে দেয়। তারপর আর কিছুই প্রত্যক্ষ করতে পাই নাই, অনুমানও সম্ভব ছিল না। পথটি অতি কুটিল, অতি দুর্গম। সে অরণ্যে পক্ষীরবও বিশেষ শ্রুত হয় না। সে এক অদ্ভুত অরণ্য রাজন। প্রমথেশ জিজ্ঞেস করলেন, দস্যুদের মধ্যে কারো কি আপনি চিনতে পেরেছেন? এইবার সেনমশাই সামান্য মুখ তুলে চাইলেন। আবার প্রায় সঙ্গে সঙ্গে মাথা নিচু করে হিসাব করা শুরু করলেন। সত্যনারায়ণ যেন একটু দ্বিধাগ্রস্ত হলেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, একজনকে দেখে আমার বোধ হলো এ আমাদিগের ব্রাহ্মণপল্লীর দয়ারাম বন্দ্যোপাধ্যায়। বলিদানের খড়গ তার স্কন্ধেই ছিল, কিন্তু এ যে অসম্ভব। তিনি শিহুরে উঠলেন। প্রমথেশ একটু হেসে জিজ্ঞেস করলেন, এই অসম্ভব সত্য দাদা? তিনি বললেন, তার যে সৎ ব্রাহ্মণ বংশে জন্ম, সে তো দস্যু হতে পারে না। প্রমথেশ ভালো করেই জানেন একথা সর্বৈব মিথ্যা। বাংলার অনেক দুর্ধর্ষ দস্যু জাতিতে ব্রাহ্মণ। তিনি শুধু বললেন, আপনি হয়তো ভুল দেখেছেন, সেটাই স্বাভাবিক। হয়তো কোনো দস্যুর সাথে দয়ার সাদৃশ্য রয়েছে। তাছাড়া দস্যুদের দেখে তাদের আসল রূপ চেনা মুশকিল। সত্যনারায়ণ বললেন, তাই যেন সত্য হয় রাজন। দয়া না, না, সে কিছুতেই একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে না। প্রমথেশ ও সত্যনারায়ণ দুজনেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলেন, যেন দুজনেই শব্দ সন্ধান করছেন। পরস্পরকে বলার মতো তাদের অনেক কথা আছে, কিন্তু বলার উপায় নেই। রাজ সমীপে প্রজা যেমন সব কথা প্রকাশ করতে পারেন না, রাজাও তেমন তাঁর গোপন কথা কাউকে বলতে পারেন না। একমাত্র সেনমশাইয়ের কাছে বলার মতো কোনো কথা নেই। তিনি একই সাথে বিদ্যানগরের প্রধান গূঢ় পুরুষ, মন্ত্রী, কোষাধ্যক্ষ এবং দণ্ডনায়ক। তিনি এক অভিশপ্ত যক্ষ। সহস্র কথা তাকে রক্ষা করতে হয়। এই তো আসল রাজকোষ। তাঁর কথাকোষে প্রবেশপথটাই শুধু আছে, ধনকোষে রাজার পূর্ণাধিকার, কিন্তু কথাকোষে তো নেই। একসময় সত্যনারায়ণ বললেন, জানি চুন্নির অরণ্যে রাজারও পূর্ণ নিয়ন্ত্রণ নাই, আর দস্যুবৃত্তি তো সম্পূর্ণ নিবারণ করা যায় না, কিন্তু শিশু বলি। তখন সেনমশাই অবনত মুখে ভাবছেন, ভালোই হয়েছে,
পুণ্যচক্রবর্তী বড় ছেলেটা মরেছে, ওর একটা গতি হলো। আহারে, সৎ মা মাতৃহীন বালকটিকে কি ভীষণ অত্যাচার করত। এর চেয়ে অনায়াস মৃত্যু অনেক ভালো।